দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এটা কেবলমাত্র একটা সরকারি বাস অপারেটরের নাম নয়, এটা আমার তোমার মতন প্রচুর মানুষের কাছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের লোকেদের কাছে অল্প খরচে তাদের গন্তব্যে পৌঁছানোর একটা ভরসাযোগ্য নাম। এই এসবিএসটিসির ভলভো পরিষেবার সঙ্গে কলকাতা থেকে শিলিগুড়ি রুটে সফর করার দরুন ঘটা একটা একেবারে আনএক্সপেক্টেড ঘটনার অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি নিশ্চিত যে এই ঘটনার কথা সবাই জানলে আমাদের বাংলার সরকারি বাস পরিষেবা নিয়ে কিছু মানুষের মনে যেই নেগেটিভ থটসটা রয়েছে সেটা একটু হলেও এখানে পরিবর্তন হবে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দুটো কথা এখানে জানিয়ে রাখি। প্রথমত, এই ভিডিও রেকর্ডিং বেশ কিছুদিন আগে, এবং দ্বিতীয়ত, এই ভিডিওতে করা আমার কোনো মন্তব্যের সাথে কোনো অপারেটরকে, সেটা প্রাইভেট হোক কিংবা সরকারি, তাকে ভালো কিংবা মন্দ দেখানোর উদ্দেশ্য কিন্তু আমার নেই। আমি কেবল এই ভিডিওতে আমার ব্যক্তিগত মতামত এখানে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার টিপিক্যাল স্টাইলে আগে ভিডিওটা শুরু করি এবং ভিডিও শেষে সেই দিন আসলে কি ঘটেছিল সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা করব। প্রথমে হাতিসুর কলকাতা শিলিগুড়ি রুটে ভলভো অপারেট করার চেষ্টা করলেও তারা অতটা সক্ষম হয়নি তাদের পরিষেবা কন্টিনিউ রাখতে। এবং অতঃপর আমরা যেরকমটা অনেকেই জানি যে হাতিসুরের কাছ থেকে ভলভোগুলো ট্রান্সফার হয়ে চলে আসে হরিণের সিংয়ের কাছে, এবং এবার হরিণের সিংয়ের হাত ধরেই শুরু হলো কলকাতা শিলিগুড়ি রুটে আরও একটি সরকারি ভলভো বাস পরিষেবা। এবার এখন যারা ভাবছো যে কি তখন থেকে হাতিসুর হরিণের সিং করে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আসলে আমি এতক্ষণ কথা বলছিলাম হাতিসুর মানে এনবিএসটিসি এবং হরিণের সিং মানে আমাদের এসবিএসটিসি। নমস্কার সাইবার টাইম পরিবার, এখন আমি রয়েছি আবারও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেলঘরিয়া ডিপোতে, এবং আজকে অ্যাজ পার দি থাম্বনেল টাইটেল আমরা সফর করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো B9R মাল্টি অ্যাক্সেল বাসের সঙ্গে। তো এখন আমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছে এসবিএসটিসির ভলভো 9400 B9R গাড়ি। এই গাড়ির সঙ্গে কিন্তু আমরা এর আগে দীঘা অব্দি ট্রাভেল করেছিলাম, বাট এনিওয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভলভো টিপিক্যাল মানে 9400 এর টিপিক্যাল সেটআপস অফ হেডল্যাম্প। যেহেতু এটা B9R তো সেই কারণে কিন্তু এখানে কোনো রকম প্রজেক্টর বেসড আর কি লাইট ইউজ করা হয়নি, পুরোটাই কিন্তু এখানে হ্যালোজিন বেসড হেডল্যাম্প ইউজ করা হয়েছে। তার পাশে এখানে ইন্ডিকেটর, দেন ফগ ল্যাম্প, অ্যান্ড এই হচ্ছে গাড়ির পুরো ওভারঅল ফ্রন্ট লুক। অ্যান্ড এবার যদি আমি কথা বলি অ্যাবাউট দি গাড়ির সাইড প্রোফাইল, তো এই হচ্ছে আমাদের আজকের সফর সঙ্গীর পুরো সাইড প্রোফাইল। এটা হচ্ছে ভলভো 9400 প্ল্যাটফর্মের উপর নির্মিত ভলভো B9R কোচ। এই গাড়িটার লেংথ হচ্ছে মানে একদম সামনে থেকে একদম পেছন অব্দি গাড়ির ওভারঅল লেংথ এখানে যেটা সেটা হচ্ছে এখানে 13.5 মিটার। যেহেতু এটা মাল্টি অ্যাক্সেল গাড়ি সেই কারণে পেছনে আমরা এখানে ডাবল মানে দুখানা অ্যাক্সেল দেখতে পাচ্ছি। একদম শেষের আগের যে অ্যাক্সেলটা মানে মাঝখানে যে অ্যাক্সেলটা, এই অ্যাক্সেলটা এখানে হচ্ছে পুশার অ্যাক্সেল, অ্যান্ড একদম শেষে এখানে অবভিয়াসলি আমরা পাওয়ার অ্যাক্সেল দেখতে পাচ্ছি, মানে ইঞ্জিন থেকে পাওয়ার এই একদম শেষের অ্যাক্সেলে ট্রান্সফার হয়। এখানে আমরা গাড়ির পুরো রিয়ার সেকশন দেখতে পাচ্ছি, এখানে ভলভোর রিয়ার টেল ল্যাম্পস অ্যান্ড বেসিক টিপিক্যাল ভলভোর আর কি রিয়ার লুক এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই নীল সাদা কালারটার সঙ্গে কিন্তু গাড়ির রোড প্রেজেন্স এবং গাড়ির লুকস কিন্তু এখানে খুবই ডিসেন্ট কিন্তু এখানে লাগছে। তো এই হচ্ছে মোটামুটি গাড়ির এক্সটেরিয়ার। এবার চলো গাড়ির ভেতরে প্রবেশ করি এবং গাড়ির ভেতরে প্রবেশ করে দেখে নিই গাড়ির ইন্টেরিয়ারটা। তো এখন আমরা প্রবেশ করে গেলাম সরকারি ভলভোর ভেতরে। তোমাদেরকে চলো এবার সিটে বসে দেখাই কেমন কি এখানে স্পেস আছে। তো এখানে সিটে বসার পরে স্পেস কিন্তু খুবই ভালো, যেহেতু ভলভো তো সেই কারণে স্পেস কিংবা আর কি কমফোর্ট নিয়ে কোনো রকম এখানে প্রবলেম হবে না কারোরই, আই হোপ। ই রুম কিন্তু খুব ভালো পরিমাণ অ্যাভেলেবেল আছে, লাইক যেটা দেখতে পাচ্ছেন। লেগ রুমও কিন্তু এখানে খুবই সাফিসিয়েন্ট, তার সঙ্গে এখানে ফুড রেস্ট দেওয়া আছে। সিটের পেছনে এখানে একটা হ্যান্ডেল, একটা হুক বটল হোল্ডার, তার সঙ্গে এখানে ম্যাগাজিন হোল্ডার আমরা ইভেন দেখতে পাচ্ছি। এখানে রিডিং লাইটস দেওয়া আছে, তার সঙ্গে এখানে এসি ভেন্টস আমরা দেখতে পাচ্ছি। এসি ভেন্ট দেখুন খুব সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। বাট ফ্রম দ্যাট এখানে উইন্ডোতে কার্টেন্স প্রোভাইড করা হয়েছে। কার্টেন্স কোয়ালিটি
বিলো অ্যাভারেজ আই উড সে। এখানে তার সঙ্গে আমরা উইন্ডো গ্লাস ব্রেকিং হ্যামার দেখতে পাচ্ছি, যেটা কেস অফ এনি এমার্জেন্সি সিচুয়েশন তাকে ইউজ করে গ্লাস ব্রেক করে প্যাসেঞ্জার বাইরে বেরোতে পারবে। অ্যান্ড তার সঙ্গে নিচে ওখানে চার্জিং সকেট প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু ইউএসবি টাইপ এর মতন কোনো চার্জিং সকেট নেই, এখানে কিন্তু ডিরেক্টলি পিন টাইপ চার্জিং সকেটই প্রোভাইড করা আছে। তো সিটগুলো কিন্তু এখানে রেক্লাইন করা পসিবল। অ্যান্ড সিট রিক্লাইন করলে পুরোপুরি রেক্লাইন করার পরে সিট এখানে কিন্তু কমফর্ট খুবই ভালো আমি এখন ফিল করছি। যদি আমি কথা বলি অ্যাবাউট দি প্যাসেজ স্পেস, তো প্যাসেজ স্পেসও কিন্তু এখানে খুবই ডিসেন্ট পরিমাণ অ্যাভেলেবেল আছে। লম্বা বা চওড়া মানুষদের কিন্তু এখানে হাঁটাচলা করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাছাড়া এখানে লাগেজ বাঙ্কার একটু ন্যারো, এখানে তোমরা ছোটোখাটো কোনো পিট ব্যাগ টাইপ কিছু এখানে ক্যারি করতে পারো, বাট ওর থেকে বেশি বড় কিছু কিন্তু এখানে ক্যারি করা পসিবল নয়। তাহলে এই হচ্ছে মোটামুটি গাড়ির ইন্টেরিয়ার। অ্যান্ড এখন তোমাদেরকে চলো এবার শেয়ার করে দিই এই গাড়ির রুট অ্যান্ড টাইম ইনফরমেশনটা। তো বর্তমানে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই ভলভো বাস পরিষেবা, এতদিন যে নন এসি বাস চলতো এসবিএসটিসির, তার রিপ্লেসমেন্টে কিন্তু এই গাড়িটা চলছে সামার স্পেশাল সার্ভিস। কাজেই এটা একটা টেম্পোরারি সার্ভিস, বাট আই হোপ যদি এই গাড়ি সাকসেসফুল হয় এই রুটে, তাহলে কিন্তু এটাকে পার্মানেন্টলি আর কি এই রুটে ফিক্স করে দেওয়া হবে। বাট যাই হোক, এবার চলো তোমাদেরকে বলে দিই এই গাড়ির রুট অ্যান্ড টাইম ইনফরমেশন। তো যেরকমটা বললাম যে নন এসি গাড়ির রিপ্লেসমেন্ট এই গাড়িটা শুরু হয়েছে, কাজেই সেই গাড়ির যে টাইম টেবিল, এই গাড়িও কিন্তু একই টাইমেই ছাড়বে। মানে কলকাতা থেকে এই গাড়ি ছাড়বে হচ্ছে রাত্রির 8টার সময়, এবং শিলিগুড়ি থেকে এই গাড়ি ছাড়বে হচ্ছে সন্ধ্যে 7:30টার সময়, ঠিক আছে। এবং যদি আমি কথা বলি অ্যাবাউট দি রুট, তো বর্তমানে এই গাড়ি কলকাতা থেকে শিলিগুড়ি রুটে রান করবে ভায়া কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, গাজল, রায়গঞ্জ, টালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর, বাগডোগরা হয়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে অলমোস্ট 7টা। আমরা কিন্তু স্ট্যান্ড চলে এসেছিলাম বেলঘুরিয়া থেকে প্রায় 6:30 নাগাদ। আমি এখানে একটু পরে আর কি ক্যামেরা এখন অন করলাম। বাট এনিওয়ে, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা এই গাড়ির অফলাইন টিকিট কোথা থেকে সংগ্রহ করতে পারবে স্ট্যান্ডে। তো L20 বাস স্ট্যান্ডে এসে সরকারি বাসের যে টিকিট কাউন্টার আছে সেখানে প্রবেশ করেই কিন্তু তোমরা তোমাদের সামনে দেখতে পারবে এখানে আর কি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অফলাইন বুকিং কাউন্টার। এখান থেকেই কিন্তু তোমরা এই গাড়ির অফলাইন টিকিট সংগ্রহ করে নিতে পারো। তো এখন তো এখানে ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট রাত্রির 8টা, এবং আমরাও এখানে প্রায় প্রস্তুত আমাদের সফর রাজ্য শুরু করবার জন্য কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এবং রাত যত বাড়ছে, প্রকৃতিও কিন্তু এখানে আস্তে আস্তে বাংলার মানুষকে গরমের হাত থেকে রেহাই দেওয়ার জন্য হালকা হালকা হাওয়া এখানে চালাচ্ছে। বাট আজকে আমরা কিন্তু প্রকৃতির এই মিষ্টি হাওয়াকে উপেক্ষা করে কৃত্রিম ঠান্ডা হাওয়ার সঙ্গে পুরো সফরটা করতে চলেছি এই এসি ভলভো বাসের সঙ্গে। তো চলো, এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, আমাদের এখানে সময় অলমোস্ট হয়ে এসছে আজকে আমাদের সফর শুরু করার জন্য। তো গাড়িতে উঠি অ্যান্ড গাড়িতে উঠে শুরু করি আজকে আমাদের সফরটা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। ওকে, সো ইটস 8-10 o'clock রাইট নাও, আর এখন আমরা ডিপার্চার নিচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। সো এখানে নির্ধারিত যে সময় মানে 8:05, তার থেকে 5 মিনিট ডিলেতে এখন আমরা বেরোচ্ছি। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জাররা কিছু আর কি বাথরুম ওয়াশরুমের গেছিল, তো সেই কারণে এখানে একটু লেট হয়ে গেছে। বাট এনিওয়ে 5 মিনিট ডিলে মানা যায়, অ্যাকসেপ্টেবল। বাট এনিওয়ে চলো এবার দেখি আমাদের আগের সফরটা এবার কতটা এনজয়েবল এবং কতটা এক্সাইটিং হয় আজকে। ওকে, এখন ঘড়িতে কেন সময় হচ্ছে রাত্রির প্রায় 12টা। আমি এখন এই ফুটেজটা রেকর্ড করছি আমরা খাওয়া দাওয়া শেষ করে। মানে ধরে নাও আরও 15 থেকে 20 মিনিট আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে। তো প্রায় 3.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা রিচ করে গেছি কৃষ্ণনগর। কারণ এখন কিন্তু রানাঘাটে যে জ্যামটা আর কি মাঝখানে হতো ওই বাইপাস যতদিন হচ্ছিলো সেই কারণে, তো সেই রানাঘাটের জ্যামটা কিন্তু এখন আর ক্রিয়েট হচ্ছে না। তো সেই ফলে আমরা কিন্তু এখানে প্রায় 3.5 ঘন্টার মধ্যেই একটা 80 লক গাড়ি নিয়ে 3.5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে কৃষ্ণনগর এন্টার করে গেছি। তো যেরকমটা দেখলে যে আজকে আমাদের এই সফরের ব্রেক প্রোভাইড করা হয়েছে হচ্ছে কৃষ্ণনগরের পান্থতীর্থ হোটেলে। তো মোটামুটি 3.5 ঘন্টা কৃষ্ণনগর। অ্যান্ড এখান থেকে আই হোপ আমরা যদি রাস্তায় কোনো রকম জ্যাম ট্যাম ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু আমরা ভোর 8টার মধ্যেই বা সকাল 8টার মধ্যেই কিন্তু শিলিগুড়ি এন্টার করে যাব, মানে এক্স্যাক্ট 12 ঘন্টার ভেতরে। চলো এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে আমাদের গাড়ি আবার ছাড়ার সময় অলমোস্ট হয়ে এসছে। এবার গাড়িতে উঠে পড়ি অ্যান্ড গাড়িতে উঠে কন্টিনিউ করি আমাদের আগের সফরটা টুয়ার্ডস শিলিগুড়ি।
ওকে, তো এখন ঘড়িতে এখানে সময় হচ্ছে রাত্রির 1:43, মানে অলমোস্ট এখানে সময় হচ্ছে 1:45 রাত্রির, এবং আমরা এখানে প্রায় 6 ঘন্টার একটা, প্রায় 5 ঘন্টা 45 মিনিটের একটা সফর অতিক্রম করে এসে পৌঁছলাম হচ্ছে বহরমপুর টাউনে। আসলে বেশিরভাগ বাস কিন্তু এখন বহরমপুর বাইপাস ওপেন হয়ে যাওয়ার পরে মানে বাইপাস হয়েই বেরিয়ে যায়। এটা একটা আমার কাছে নতুন আপডেট, যে আমি একদিন জানতাম যে আর কি অন্যান্য বাসের মধ্যে এই বাসগুলো বাইপাস হয়েই বেরিয়ে যায়, বাট আজকে আমি জানলাম যে এই বাসগুলো টাউন হয়ে যায় রিফুয়েলিংয়ের কারণে। কারণ সরকারি বাস সব পাম্প থেকে তেল ভরতে পারবে না, কিছু কিছু স্পেসিফিক পাম্প থেকে এই বাসগুলো তেল ভরতে পারে, তো সেই কারণেই আর কি এই বাসগুলোকে মানে আমাদের বহরমপুর টাউন হয়ে যেতে হচ্ছে। এবার আমাদের আগে এখনও ফারাক্কা, মালদা, ডালখোলা, এক্সট্রা স্টপেজ তো এখনও রয়েছে। তাহলে এই ভলভো মহারাজ তেল খেয়ে একটু পেটটা ভরে নিক, এবং তারপরেই আমরা আবারও আমাদের সফর কন্টিনিউ করবো টুয়ার্ডস শিলিগুড়ি। সো এতদূর অবধি তো ভিডিওটা তোমরা দেখলে, এবার তোমাদেরকে জানাই যে সেই রাতে আসলে ঘটনাটা কীভাবে ঘটেছিল এবং অ্যাকচুয়ালি কী ঠিক হয়েছিল। তো কালিয়াচকের যেই আর কি হাইওয়েতে যেই ক্রসিংটা আছে, সেখানে আমরা প্রবেশ করতেই আমাদের বাস রাস্তার সাইডে দাঁড়ায় কিছু প্যাসেঞ্জার বোর্ড করানোর জন্য, এবং আমাদের বাস দাঁড়ানোর প্রায় 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই আমরা বাসের ভেতর থেকে আমরা একটা টায়ার স্ক্র্যাচিংয়ের সাউন্ড শুনতে পাই, এবং প্রায় সঙ্গে সঙ্গেই বাসের পেছনে একটা খুব জোরে ইম্প্যাক্ট হয়। তার ফলে আমাদের বাস কিন্তু প্রায় বেশ খানিকটা যেখানে দাঁড়িয়ে ছিল তার থেকে এগিয়ে গিয়েছিল। তো এরকমটা হওয়ার প্রায় বেশ কিছুক্ষণ পর অবধিও বাসের সমস্ত প্যাসেঞ্জার এবং স্টাফরা হতভম্ব হয়ে গেছিলো যে এটা কি হলো। তো মোটামুটি একটা শক কাটিয়ে বাস থেকে নেমে যখন আমরা দেখলাম, তখন দেখলাম যে আমাদের বাসের লেফট হ্যান্ড সাইড রিয়ার প্রোফাইলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এবং দূরে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, এবং সেই ট্রাকের সামনের রাইট হ্যান্ড সাইড পোর্শনটা কিন্তু পুরোপুরি ড্যামেজড হয়ে গেছিলো। তো এই ট্রাকটা ব্রেক ফেল হওয়ার কারণে আমাদের বাসের পুরো পেছনে এসে আর কি ইম্প্যাক্ট করে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ট্রাকের এখন অবস্থাটা কি, পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। আর লাকিলি ড্রাইভার অ্যান্ড হেল্পার দুজনেই এই ট্রাকের আর কি সুস্থ আছে, তাদের কোনো রকম কোনো চোট এখানে আসেনি। তো কারোরই আর বুঝতে দেরি ছিল না যে ট্রাকটা এসে আমাদের বাসের পেছন থেকে হিট করেছে। সমস্ত কিছু বাদ দিয়ে আগে আমরা দৌড়ালাম যে ট্রাকের আর কি যারা স্টাফ, ট্রাকের চালক কিংবা হেল্পার, তারা সুস্থ আছে কিনা সেটা দেখার উদ্দেশ্যে। ঠিক আছে ড্রাইভার, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। তো আমরা যখন ট্রাকের সামনে পৌঁছলাম তখন দেখলাম যে ট্রাকের হেল্পার সুস্থই ছিলেন, বাট যিনি ড্রাইভার, যেহেতু আর কি ড্রাইভার সাইডটাই ট্রাকের ইম্প্যাক্ট খেয়েছে বাসের সঙ্গে, তো সেই কারণে ট্রাকের সামনে ইম্প্যাক্ট লাগার ফলে ড্যাশবোর্ডটা আর কি ভেঙে ভেতর দিকে অনেকটাই ঢুকে গেছিলো। তো সেই ফলে চালকের আসন থেকে প্রথমে বেরিয়ে আসতে পারছিল না, কারণ চালকের পা আটকে গিয়েছিল। তবে যাই হোক, কিছুক্ষণ পরে স্থানীয় মানুষদের সাহায্যে চালক সুস্থভাবে ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসে। তো ট্রাক চালক ট্রাক থেকে বেরিয়ে আসার পরে জেনারেলি আমাদের ইন্ডিয়াতে অ্যাক্সিডেন্ট হলে যেটা হয়ে থাকে সবার প্রথমে যে ঝগড়া মারপিট, তো সেটাই আর কি হওয়ার প্রস্তুতি এখানে প্রায় চলছিল। তবে লাকিলি সেরকম কিছুই হয়নি, কারণ স্থানীয় মানুষেরা এসে ব্যাপারটাকে সামনে নিয়েছিল, এবং এই ব্যাপারটা হওয়ার প্রায় ঘন্টাখানেক পর কালিয়াচক থানা থেকে পুলিশ আর কি ক্রেন নিয়ে এলো। ক্রেন নিয়ে এসে ট্রাকটাকে টো করে থানায় নিয়ে চলে গেল, এবং আমাদের বাসটা রাস্তার ধারেই ওই ড্যামেজ অবস্থা দাঁড়িয়েছিল। তো এই ইম্প্যাক্টটা লাগার ফলে আমাদের বাসের পেছনে ইঞ্জিনের যে রেডিয়েটর ফ্যান থাকে, কুল্যান্ট থাকে, সব কিছুই কিন্তু পুরো ড্যামেজড হয়ে গেছিলো, এবং সব কুল্যান্ট কিন্তু গাড়ির আর কি ইঞ্জিন থেকে লিক করে রাস্তায় পড়ে গেছিলো, অ্যান্ড
লেফট হ্যান্ড সাইড ভলভোর যেহেতু রিয়ার ইঞ্জিন বাস হয়, তোমরা সকলেই জানো সেটা, তো সেই কারণে কিন্তু গাড়ির ইঞ্জিনও একটু ইম্প্যাক্ট সেখানে লেগেছিল। অ্যান্ড এই হচ্ছে আমাদের গাড়ির এখন কন্ডিশন কিছুটা পেছন থেকে, লাইক পুরোপুরি আমাদের গাড়ির লেফট হ্যান্ড সাইডটা এখানে ড্যামেজ হয়েছে, এখানে সব কিছু কিন্তু এখন কুলেন্ট সব এখন এখান দিয়ে লিক হচ্ছে। তো সেই ফলে গাড়ির এখন আর স্টার্ট হওয়ার কন্ডিশনে কিন্তু গাড়ি এখানে নেই, গাড়ির অবস্থা এখানে আমাদের পুরোপুরি খারাপ। সমস্ত কুলেন্ট লিক করে যাওয়ার ফলে কিন্তু আমাদের গাড়ি আর স্টার্ট হচ্ছিল না, এবং তার সঙ্গে পার্কিং ব্রেকও কিন্তু এখানে ডিসএঙ্গেজ করা যাচ্ছিল না। তবে এই ঘটনাটা ঘটার পরে আমার সব থেকে বেশি রাগ লেগেছিল ট্রাক চালককে এবং ট্রাকের হেল্পারকে দেখে। তাদের বয়স আন্দাজা 22-24 বছর হবে, তারও নিচে হবে আশা করি। তাদের হাতে কিন্তু এত বড় একটা ট্রেলারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আমি জানি না কোন সংস্থার ট্রেলার ছিল এটা, তবে রাত্রিবেলা হাইওয়েতে কিন্তু এই ধরনের দৃশ্য অনেকেই দেখেছে, যে বাচ্চা বাচ্চা ছেলেরা বড় বড় ট্রাক, ট্রেলার, ডাম্পার এসব ড্রাইভ করে করে নিয়ে যাচ্ছে। ট্রাক ড্রাইভার বলছিল যে আমাদের গাড়ির ব্রেক লাগেনি, সেই কারণে এই ব্যাপারটা হয়েছে। ব্রেক থামেনি, ব্রেক ফেলে আছে নাকি? তবে আমি ড্যাম শিওর ব্রেক না লাগার পরে কিন্তু এটা হয়নি, কারণ ব্রেক না লাগলে কোনোদিন টায়ার স্ট্রিচিংয়ের সাউন্ড অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আসবে না। ব্রেক লেগেছে বলেই গাড়ির চাকা ঘষেছে, তার ফলে টায়ার স্ট্রিচিংয়ের সাউন্ড এসেছিল, এবং তারপরে কিন্তু ট্রাক এসে বাসের পেছনে হিট করেছিল। ট্রাকের ড্রাইভার আই গেস ঘুমিয়ে পড়েছিল, আর নালে অন্য মনস্ক ছিল, তো সেই কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা আমার বিশ্বাস। তবে যাই হোক, এটা তো ছিল সেই দুর্ঘটনার বিবরণ। এবার তোমাদেরকে বলি যে আমরা এত কিছু ঘটে যাওয়ার পরেও কিভাবে সেফলি শিলিগুড়ি অ্যারেভ করেছিলাম। তো সব কিছু মিটে যাওয়ার প্রায় ঘন্টাখানেকের মধ্যে সাউথ বেঙ্গলের একটা নন এসি নর্মাল বাস আসে অ্যাজ অ্যান অল্টারনেট বাস, যেটা দেখে আমি তো বেশ অনেকটাই অবাক হয়েছিলাম, এবং এটার এক্সপেকটেশনও কিন্তু আমার বিন্দু মাত্র ছিল না। কারণ মুর্শিদাবাদের বহরমপুরের পরে মালদা, ফারাক্কা, কালিয়াচক এইসব জায়গায় কিন্তু সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কোনো নিজস্ব ডিপো নেই। তা সত্ত্বেও এত গভীর রাতে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও দায়সারা রিফান্ড দিয়ে একবারের জন্য বলেনি যে আপনারা নিজেদের মতন চলে যান। তারা ভলভোর পরিবর্তে একটা ভলভো বাস দিতে না পারলেও একটা সাধারণ নন এসি বাস দিয়ে কিন্তু সাধারণ যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর একটা ব্যবস্থা এখানে অ্যাটলিস্ট করে দিয়েছিল, যেটা আমার কাছে কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং একটা অ্যাপ্রিসিয়েট করার মতন এক্সপিরিয়েন্স। তো আমাদের অল্টারনেট বাস আসার পরে আমরা সেই বাসে বোর্ড করলাম, এবং তারপরে প্রায় 6-7 ঘন্টা একটা সফর শেষ করে আমরা সেফলি আমাদের গন্তব্য শিলিগুড়িতে পৌঁছালাম বেলা 11টা নাগাদ। এর আগে আমি তোমাদের সাউথ বেঙ্গলের সঙ্গে অনেক গাড়ি রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এবং সেই সমস্ত বাস সার্ভিসগুলোর ব্যাপারে ভালো মন্দ সব দিকই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে এবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার একেবারেই আলাদা ছিল, এবং যেটা ভালো সেটাকে আমি 100 বার ভালো বলবো, এবং যেটা খারাপ সেটাকে আমি 1000 বার খারাপ বলতেও দ্বিধাবোধ কিন্তু করবো না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আই গেস তাদের কেরিয়ার এই প্রথম কলকাতা শিলিগুড়ি রুটে ভলভো বাস পরিষেবা শুরু করলো, এবং তারা চায় মানুষকে ভালো পরিষেবা দিতে। বাট কী আর করা যাবে, এই ধরনের ইনসিডেন্ট যদি রাস্তাঘাটে ঘটে তো সেখানে তো আর অপারেটরের কোনো দোষ নেই, আর সঙ্গে প্যাসেঞ্জারদেরও কোনো দোষ নেই। আপাতত বর্তমানে কিন্তু সাকসেসফুলি সাউথ বেঙ্গলের এই ভলভো বাস ডেলি কলকাতা থেকে শিলিগুড়ি রুটে যাতায়াত করছে, এবং এই বাস সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করেই দিয়েছি। আশা করি এই ভিডিওটাকে অ্যাটলিস্ট কেউ নেগেটিভভাবে নেবে না। আমার যেটা ভালো মনে হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি তোমরা আমাকে তোমাদের নিজস্ব মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। এই গাড়ির এন্ড টু এন্ড ফেয়ার 1250 টাকা, অ্যান্ড এই গাড়িতে ট্রাভেল করতে চাইলে তোমরা রেড বাস কিংবা অফলাইন টিকিট বুকিং কাউন্টার L20 বা শিলিগুড়ি টেনজিং নর্কে বাস টার্মিনাস থেকে এই গাড়ির টিকিট তোমরা এখানে সংগ্রহ করে নিতে পারো। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের গল্প। দেখা হোক তাহলে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।